15 লাখের ছাগল কাণ্ডে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। 1 লাখ টাকা লগ্নি করা ইফাদের দায় নিতে রাজি নন রাজস্ব কর্মকর্তা মতিউর। সম্পত্তির ফর্দ ফাঁস হওয়ার ভয়ে স্ত্রী সন্তান সবই অস্বীকার। আমি নিজেও খুব সারপ্রাইজ এমন ভাবে ট্রোল হচ্ছে, যেটা আমার তো ফ্যামিলির জন্য। আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। ওনার হাজবেন্ড কি যে রাজস্ব বোর্ডে চাকরি করেন মতিউর রহমান? জি। মতিউর রহমান কি ওই বাসায় আসা যাওয়া করতেন, বা ওনার ছেলে মেয়ে কয়জন আসলে ওই বাসায় আসা যাওয়া করতেন? দুর্নীতি, অর্থ পাচারের 2 ডজনের বেশি মামলা উচ্চ আদালতে ফাইলবন্দি। আদেশের পরও অভিযুক্তদের ধরতে নেই অগ্রগতি। রাষ্ট্রপক্ষের অনাগ্রহই দায়ী। তদন্তটি তো আসলে কোর্ট করবেন না, আলটিমেটলি করবেন হচ্ছে বিআইএফইউ, সিআইডি, অ্যান্টি কারাপশন কমিশন, এনবিআই। 2.5 বছর সময়ে তারা কি তদন্ত করলেন, এর কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। সরাসরি হাইকোর্ট সুপ্রিম রুল দিয়েছে, সেই ব্যাপারে সময় ক্ষেপণ হচ্ছে। হাইকোর্ট বিভাগ বুঝে শুনে চিন্তা ভাবনা করে সময় নিয়ে করতে চাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৃষ্টি আর ঢলের পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জ। তলিয়ে গেছে হাসপাতাল, ঘরবাড়ি ছাড়া হাজার হাজার মানুষ। গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে বাসিন্দারা। ভারতের সঙ্গে বিএনপির বৈরী সম্পর্কের জেরে দেশের ক্ষতি করেছে দলটি, বললেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর দিল্লি বেজিং সফর ঘিরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। অবৈধ সম্পদের অভিযোগ ভিত্তিহীন ও অতিরঞ্জিত। সিঙ্গাপুরে বসে দাবি করলেন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। দেশে ফিরছেন 22 জুন। খাসির ছবিসহ ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেটি তার মা শাম্মী আক্তার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তোলা। সেই পরিচয়পত্রে শাম্মী আক্তারের স্বামীর নামের জায়গায় উল্লেখ আছে মতিউর রহমান। যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি এটি অন্য কোনো মতিউর রহমান। ইফাতদের একসময়ের গাড়ি চালকও সময় সংবাদকে জানিয়েছেন তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মতিউর রহমান। গুঞ্জন আছে হয়তো এরই মধ্যে দেশ ছেড়েছে মুশফিকুর রহমান ইফাত। বুলবুল রেজার রিপোর্ট। কোরবানির খাসির ছবি নিয়ে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাদের বাবাকে কি তার নাম? আমি নিজেও খুব সারপ্রাইজ এমন ভাবে ট্রোল হচ্ছে, যেটা আমার তো ফ্যামিলির জন্য। আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে তো দূরের কথা, এই নামে তার কোনো। মতিউর রহমানের নামই বা আসলো কিভাবে? ছাগলকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেটি তোলা হয়েছে তার মা শাম্মী আক্তার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। সেখানে শাম্মী আক্তারের স্বামীর নাম মতিউর রহমান। বাড়ির যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটি ধানমন্ডি 8 নম্বর সড়কের 41 নম্বর বাসা। এই বাসাতেই থাকেন ইফাত। সময় সংবাদ সেটিও নিশ্চিত করেছে। এখন প্রশ্ন হলো, শাম্মী আক্তারের স্বামীর নাম মতিউর রহমানই কি রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান? জানা যাক শাম্মী আক্তারের গাড়ি চালক কি বলছেন। ওনার হাজবেন্ড কি যে রাজস্ব বোর্ডে চাকরি করেন মতিউর রহমান? জি। মতিউর রহমান কি ওই বাসায় আসা যাওয়া করতেন, বা ওনার ছেলে মেয়ে কয়জন আসলে ওই বাসায় আসা যাওয়া করতেন? একসময় মুশফিকদের গাড়ি চালক ছিলেন নয়ন নামে এই ব্যক্তি। এত কিছুর পরেও মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে নয়। শাম্মী আক্তার শিবলি নামে কাউকে তিনি চেনেন না। তার সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করলে তিনি হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় এই প্রতিবেদককে জানান জাতীয় পরিচয়পত্রে শাম্মী আক্তারের স্বামীর নামের জায়গায় যে মতিউর রহমানের উল্লেখ আছে তা অন্য কারো হতে পারে। মঙ্গলবার দুপুরের পর থেকেই খোঁজ নেই ইফাদের। মোবাইল ফোনটিও বন্ধ। এরই মধ্যে দেশ ছেড়েছে ইফাত, এমন গুঞ্জনও রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদের অভিযোগ। গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া।
জ্ঞাত আয়ের বাইরে এবং আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পদ তার এবং তার পরিবারের নেই বলেও দাবি করেন তিনি। তাকে এবং তার পরিবারকে হেয় করতে কথিত দুর্নীতির কল্পকাহিনীর নেপথ্যে দেশি বিদেশি ষড়যন্ত্রের প্লট দেখছেন তিনি। খুব শিগগিরই দেশে ফিরে সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার কথাও জানান আসাদুজ্জামান মিয়া। সিঙ্গাপুর থেকে অনলাইনে দেয়া এক সাক্ষাৎকারে সময় সংবাদকে এসব কথা বলেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। বেনজির আহমেদের পর আলোচনায় আসেন আসাদুজ্জামান মিয়া। গত 15 জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি পত্রিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এই কমিশনারের বাড়ির পর বাড়ি, জমি ও ফ্ল্যাটের সারিসহ অঢেল সম্পদ অর্জনের খবর আসে। খবর প্রকাশের পর সস্ত্রীক দেশ ছাড়ার প্রতিবেদনও প্রচার করে কয়েকটি গণমাধ্যম। এসব নিয়ে বৃহস্পতিবার সকালে সময় সংবাদের সঙ্গে কথা হয় আসাদুজ্জামান মিয়ার। এবং কিছু প্রপার্টির কথা অনলাইনে 30 মিনিটেরও বেশি সময় ধরে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ডিএমপি কমিশনার জানান, তাকে এবং তার পরিবারকে জড়িয়ে দুর্নীতির খবর অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট। গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ বলেও দাবি করেন তিনি। আনরেজিস্টার্ড, গোপন বা আমার জ্ঞাত আয়ের বাইরে কোনো সম্পদ আমার নেই। যে সম্পদের হিসাবগুলো দেওয়া হয়েছে তা যেগুলো সঠিক আছে, কিন্তু তার পিছনে এটা বলা হয়নি যে সেই সম্পদটা আমি কিভাবে প্রাপ্ত হয়েছি। আসাদুজ্জামান মিয়া বলেন, সামাজিকভাবে হেয় করতেই দেশি বিদেশি একটি মহলের ষড়যন্ত্রের প্লট, অবৈধ সম্পদ অর্জনের কল্পকাহিনী। আমাকে এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করা, সমাজে হেয় প্রতিপন্ন করা, এটাই একটা উদ্দেশ্য। পাশাপাশি আমি যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলাম, এই সরকারের কাছের মানুষ সবাই যে দুর্নীতিগ্রস্ত, এইটা গুজব রটিয়ে বা এটা পরিকল্পিতভাবে এই ধরনের একটা প্রচার করে আমার সম্মানও নষ্ট করা যাবে এবং রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা আছে তারাও সম্পূর্ণ দুর্নীতির সাথে যুক্ত। এই জিনিসটা দেশে এবং বিদেশে প্রচারের মাধ্যমে দেশের মানুষকে যেমন বিভ্রান্ত করা যাবে, তেমনি আমাদের বিদেশি যারা উন্নয়ন সহযোগী আছে তাদের কাছে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা দেওয়া যাবে। এইটা একটা গভীর চক্রান্তের অংশ, এটা কোনো ছোট বা বিচ্ছিন্ন ঘটনা না। কারা ষড়যন্ত্র করছে তার কিছুটা ইঙ্গিত দেন সাবেক ডিএমপি কমিশনার। ফরিদপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচুর ক্ষোভ যে আমরা কেন নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট করিনি। ব্যক্তিগত গ্রাস, এই ব্যক্তিগত গ্রাজের কারণেও এই ধরনের ষড়যন্ত্রের সাথে অনেকেই যুক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশে ফিরে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথাও জানান আসাদুজ্জামান মিয়া। আমি আসছি 12 তারিখে, আর মানব জীবন পত্রিকা আপনি বের করেন, ওইখানে নিউজটা হয়েছে সম্ভবত 14 তারিখে। নিউজ হওয়ার পরে ভয় পেয়ে সস্ত্রীক পালিয়ে আসলাম। এই একটি মাত্র দাবি তাদের বিকৃত এবং বলবো যে পরশ্রীকাতরতা এবং আক্রোশের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে ফাইলবন্দি দুর্নীতি ও অর্থ পাচার সংক্রান্ত অন্তত 2 ডজনের বেশি মামলা। হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে দুর্নীতিবাজদের ধরতে আদেশ দিলেও বাস্তবায়নে নেই কোনো অগ্রগতি। দুদকের আইনজীবী বলছেন, এস আলম বিষয়ে সর্বোচ্চ আদালতের এক আদেশের কারণে মুখ থুবড়ে পড়েছে দুর্নীতি সম্পর্কিত অন্য মামলার শুনানি। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের অনাগ্রহকে দুষছেন দুর্নীতি নিয়ে সোচ্চার আইনজীবীরা। মাইনুল হাসানের রিপোর্ট। কানাডার বেগমপাড়ায় দেশীয় সাহেব কারা করছেন অর্থ পাচার? সুইচ ব্যাংকেই বা আছে কাদের টাকা? 4 বছর আগে এসব তথ্য চেয়েছিল দেশের উচ্চ আদালত। শুনানিও হয় কয়েক দফায়, জমা পড়ে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম। এরপর আর কোনো অগ্রগতি নেই, হয়নি চূড়ান্ত নিষ্পত্তিও। উচ্চ আদালতে এমন প্রায় 2 ডজন দুর্নীতি ও অর্থ পাচার সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরেই শুনানির অপেক্ষায়, যার মধ্যে রয়েছে স্বপ্রণোদিত আদেশ ও রিট পিটিশন। কবে শুনানি হবে জানে না কেউ। এমনকি পানামা প্যারাডাইস পেপারে নাম আসা ব্যক্তিদের বিষয়ে তদন্তের কোনো অগ্রগতি নেই। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আইনজীবীরা এর নেপথ্যে তদন্তকারী সংস্থাগুলোর উদাসীনতাকে দেখছেন। তদন্তটি তো আসলে কোর্ট করবেন না, আলটিমেটলি করবেন হচ্ছে BIFU, CID, অ্যান্টি কারাপশন কমিশন, NBR। তালিকাটি
প্রাপ্তির পর মাননীয় আদালত পরবর্তীতে নির্দেশ দিয়েছিলেন যেন তাদের বিরুদ্ধে তদন্ত করা হয়। এই 2 বছর বা 2.5 বছর সময়ে তারা কি তদন্ত করলেন এর কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। যে 2 ডজন দুর্নীতির অভিযোগের তদন্ত থেমে আছে তার অধিকাংশ এসেছিল গণমাধ্যমের রিপোর্ট দেখে স্বপ্রণোদিত হয়ে তদন্তের আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। তাহলে কেন নিজের দেয়া আদেশের অগ্রগতি কতটুকু এ বিষয়ে শুনানি করতে এত বিলম্ব? যেসব মামলায় সুমোটো দুদুকে না গিয়ে সরাসরি হাইকোর্ট সুমোটো রুল দিয়েছে সেই ব্যাপারে সময় ক্ষেপণ হচ্ছে। আপিল বিভাগ ওই মামলার সূত্র ধরে আরেকটি মামলা ওই ভয়ঙ্কর নভেম্বর সেটার রুলটা খারিজ করে দিয়েছে। তো কারণ কাজেই যেহেতু একটি সুপ্রিম কোর্টের রায় হয়েছে তো আদালত হাইকোর্ট বিভাগ বুঝে শুনে চিন্তা ভাবনা করে সময় নিয়ে করতে চাচ্ছেন। প্রয়োজনে পৃথক বেঞ্চ করে হলেও দুর্নীতির বড় বড় মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন আইনজীবীরা। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের এখানে এসে আত্মরক্ষার্থে পালিয়ে আসছেন, কাজে সেইখানে অবস্থাটা আমরা এখন এই মুহূর্তে ঠিক বলতে পারবো না যে মায়ানমার আরাকান আর্মির অবস্থানগুলো কি। তা আমরা এইটুকুই বলতে পারি যে এরা মাঝে মাঝে ভুল করে আমাদের পুলিশের আমাদের টহল বিজিবির উপরে ফায়ার ওপেন করেছিল। তাদেরকে আমরা জানিয়েছি, তারা যেটা বলছে যে আপনারা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের ফ্ল্যাগ যাতে উড়িয়ে যায় সেই রকম একটা ব্যবস্থা করেন, তাহলে বাংলাদেশের ফ্ল্যাগ ভুল রয়ে গেলে আর কেউ ওখানে গুলি করবে না। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সেন্ট মার্টিন যেতে হলে আমাদের টেকনাফের কাছে কিছু নাব্যতা হারিয়েছে আমাদের নাফ নদীর আমাদের পোর্শনে, কাজেই সেইখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না, যেতে হয় ওই মায়ানমারের অংশ দিয়ে। সেইখানেই এই বিপত্তিটা করে। কখনো মায়ানমার আর্মি কখনো বা আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। এবার জানাবো পাহাড়ি ঢল ও বন্যার খবর। চেরাপুঞ্জি থেকে নেমে আসছে পাহাড়ি ঢল, সঙ্গে থেমে থেমে বৃষ্টি। বিপর্যস্ত সিলেট সুনামগঞ্জের জনপদ। বিভিন্ন পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপদ সীমার ওপর দিয়ে। পানিবন্দী অবস্থায় লাখ লাখ মানুষ। ঘরবাড়ি ছাড়াও তলিয়ে গেছে হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান। অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কের পাশে। প্রচণ্ড গতিতে এখনো ছুটছে পানি। পানির তোড়ে ভাঙছে বসত ভিটা। সুনামগঞ্জের ছাতক উপজেলার হাওড় তীরবর্তী ঝাউরার পাড় গ্রাম। ছোট্ট এই গ্রামটির অনেকেই ঘর ছেড়েছেন, দুয়ারে ঝুলছে তালা। যারা এখনো আছেন তাদের আক্ষেপ এখনো দেখতে আসেনি কেউ। বাসিন্দাদের সঙ্গে গবাদি পশুও রয়েছে এ গ্রামে। আমরা কষ্ট করি চললাম, গরু পাশে সব কিছু কষ্ট করি চলে। বন্যার মাঝে কোনো কাম কাজ নাই। পানি থেকে রক্ষা পায়নি হাসপাতালও। কৈতক ট্রমা সেন্টার ও 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে এখন হাঁটু সমান পানি। শিশু ও বৃদ্ধ রোগীদের কোলে করে চিকিৎসা দিতে নিয়ে যান স্বজনরা। হাসপাতালের পানি হইলে স্যার যে আমরা অসুস্থ হইলে বাচ্চা কাচ্চা লইয়া আওয়াটা তো কষ্ট হয়ে যায়। কি হসপিটালের নিচতলা পানির নিচে আছে, এরপরেও মানুষের সেবার থাকিদে দুতলায় সেবা কার্যক্রম চালু রাখতেছি। এদিকে 4 দিন ধরে সিলেটের 8 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। ভারতের চেরাপুঞ্জি সহ মেঘালয় ও আসামে বৃষ্টিপাতে সৃষ্ট ঢলে সুরমা কুশিয়ারা নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মালামাল অনেকগুলো তলায় যায়, আমরা কিছু মাল আংশিক দূরে সরাই নিতে পারি। বন্যায় আমার প্রায় 2,02,000 মন সরিষা নষ্ট হয়েছে। আপনার পানি ঢুকে 5 শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে 190 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। এদিকে বন্ধ রয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্র বন্ধ হওয়ার পর থেকে আপনার প্রায় 5 লক্ষ তো ব্যবসায়ী মোটামুটি আপনার খুব খারাপ অবস্থা। সিলেট জেলা ও মহানগর মিলিয়ে 656টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে 19,959 জন মানুষ আশ্রয় নিয়েছেন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।
সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছেন সহকর্মী আমিনুল ইসলাম এবং সিলেটের কোম্পানিগঞ্জে আছেন ইকরামুল কবির। শুরুতেই যাচ্ছি আমিনুলের কাছে। আমিনুল, সুনামগঞ্জের এই বন্যা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের যে দুর্বিষহ জীবন তার একটি চিত্র আসলে শুরুতেই দেখাতে চাই। আমরা যে জায়গাটিতে রয়েছি, আজকে সকাল থেকে আমরা ছাতক উপজেলায় ছিলাম, এই মুহূর্তে আমরা শান্তিগঞ্জ উপজেলায় রয়েছি। শান্তিগঞ্জ উপজেলায় যে নবীনগর এলাকা, এই এলাকায় যেসব মানুষজন আসলে বসতঘর যাদের পানিতে তলিয়ে গেছে তারা কিন্তু আশ্রয় নিয়েছেন মহাসড়কের পাশে একটি ঝুপড়ি ঘরে। আমরা কয়েকটি ঝুপড়ি ঘর এখানে রয়েছে, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে। প্রত্যেকটি ঘরে প্রায় 2 থেকে 3টি পরিবার কোন রকমে মাথা গোঁজার ঠাঁই হয়েছে এখানে। তারা চেষ্টা করছেন কোন রকমে তাদের এই জীবন সংগ্রাম চালিয়ে নেয়ার। তারা এখনো পর্যন্ত অনেকের ঘরে রান্না হয়নি, আমরা জানতে পেরেছি। চেষ্টা চলছে আসলে খাবার সংগ্রহের, যদিও আসলে তাদের পর্যায় থেকে যেটি বলা হচ্ছে যে এখনো তাদের কেউ দেখতে আসেনি। এটি হচ্ছে তাদের আক্ষেপের জায়গা। যদিও আসলে এই পরিস্থিতির পাশাপাশি শুধুমাত্র নবীনগর নয়, এই আমরা যে মহাসড়ক ধরে সুনামগঞ্জের সদর উপজেলার দিকে অগ্রসর হচ্ছি, প্রায় প্রত্যেকটি ঘরে প্রায় একই অবস্থা আমরা দেখতে পেয়েছি। প্রায় 50-এরও বেশি ঘর এরকম রয়েছে যারা আসলে এরকম ভুক্তভোগী হিসেবে সড়কের পাশে আশ্রয় নিয়েছেন। এই বন্যা পরিস্থিতি আর প্লাবন পরিস্থিতি যাই বলেন, সাধারণ মানুষের যে একটি কষ্টের সময় কাটছে, তারা আসলে নিজেরাও জানেন না কখন আসলে তাদের ঘর থেকে পানি নেমে যাবে, কখন তাদের এই দুর্বিষহ সময় কেটে তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে গবাদি পশু সহ তাদেরকে থাকতে হচ্ছে প্রতিটি রাত, প্রতিটি দিন। আসলে এখানে থাকাটাও একটি কষ্টসাধ্য ব্যাপার, কেননা সড়কের পাশে থাকার কারণে যে কোনো সময় যানবাহনের একটি ঝুঁকি রয়েছে। যদি এই ঘরে যানবাহন ঢুকে পড়ে তাহলে অন্য একটি পরিস্থিতি হয়তো দেখা দেবে। তো এই মুহূর্তে আসলে সুনামগঞ্জ থেকে ছিল আমার কাছে এইটুকু। এই মুহূর্তে আমরা আমাদের সহকর্মী ইকরামুল কবির রয়েছেন সিলেটের কোম্পানিগঞ্জে, আমরা সেখানে যেতে চাই, জানতে চাই সেখানকার খবর। আমি এই মুহূর্তে আছি কোম্পানিগঞ্জের ইসলামপুরে, এবং ইসলামপুরে আমি যেই নৌকায় বসে আছি এটি মনে হচ্ছে একটি খাল, অথচ এটি হচ্ছে কি প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার একটি সড়ক এবং গ্রামীণ সড়ক, যেটি ইসলামপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মহাসড়ক থেকে কাঁঠালবাগান পর্যন্ত, কাঁঠালবাড়ি পর্যন্ত চলে গেছে সড়কটি। এই সড়কটি এখন খালে পরিণত হয়েছে এবং এই খালের উপরই আমি নৌকায় বসে আছি, এবং এইখানের আশেপাশে যে বাড়িঘর, সেই বাড়িঘরগুলো পুরো পানিতে তলিয়েছিল। এখন এই যেই অবস্থা আছে সেই অবস্থা থেকে 3 থেকে 4 ফুট পানি ছিল গতকালকেও, এবং কেউ এই এলাকার মানুষজন ভেলায় চড়ে, নৌকায় চড়ে কিংবা ওই যে টিউব দিয়ে এই এলাকায় চলাচল করছে। এই জায়গা থেকে আরও দুটি খবর আমরা জানাতে চাচ্ছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বন্যার কারণে তাদের যে ক্লাস এবং পরীক্ষার ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষাগুলোর ব্যাপারে যে স্ব ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে ডিপার্টমেন্টের প্রধানরা তারা পুনর্নির্ধারণ করবেন এই বন্যার কারণে, এবং ক্লাস আপাতত অনলাইনের মাধ্যমেই ক্লাস অনুষ্ঠিত হবে, এবং এই বন্যার পরেই পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে এবং ক্লাস শুরু হবে। অন্যদিকে শিক্ষা বোর্ডের ব্যাপারে, যেহেতু 30 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সিলেট অঞ্চলের অনেক আতঙ্কে আছেন। কারণ হচ্ছে কি অনেক বাসা বাড়িতে পানি উঠে গেছে, তারা পড়ালেখা করতে পারেনি। সে কারণে অনেক এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা জানিয়েছেন যে এই মুহূর্তে যদি পরীক্ষা পেছানো সম্ভব হয় তাহলে পেছাতে। অন্যদিকে বোর্ডের চেয়ারম্যানের সাথে আমি কথা বলেছি এখন থেকে কিছু সময় আগে। বোর্ডের চেয়ারম্যান আমাকে জানিয়েছেন সিলেটের অনেক বন্যা কবলিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান, কলেজে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেক্ষেত্রে যদি 30 তারিখের আগে পানি নেমে না যায় তখন আশ্রয় কেন্দ্রগুলো পরীক্ষা কেন্দ্রে রূপান্তরিত করা যাবে না। সেক্ষেত্রে পরীক্ষা পেছানোর ব্যাপারে বোর্ডের মন্ত্রণালয়ে জানিয়েছে এবং ঢাকা বোর্ডে জানিয়েছে। সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আরও বোধহয় 2-4 দিন সময় লাগতে পারে। মোটামুটি বলা যায় এখন যে অবস্থা আছে, বৃষ্টি হচ্ছে না, রোদ এখন এই মুহূর্তে রোদ, এবং আজকে সারাদিন কম বেশি রোদ হয়েছে, এবং সারাদিন আজকে পর্যন্ত 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অবস্থার অনেক পরিবর্তন হচ্ছে, গতকালকে থেকে আজকের অবস্থার পরিবর্তন হয়েছে, নদ নদীর পানি অনেক কমে যাচ্ছে। সব কিছু মিলে বা এই অবস্থা অনেকটা উন্নত হবে আগামী 24 ঘন্টায়, এমনটাই বলছে সবাই। মোটামুটি এই ছিল কোম্পানিগঞ্জে যে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার সবশেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও সুনামগঞ্জে। ভারতের সঙ্গে বিএনপির বৈরী সম্পর্কের জেরে দলটি দেশের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারসাম্যের কূটনীতিতে এগিয়ে যাবে দেশ, আর এ কারণেই ভারতের সঙ্গে কোনো বৈরিতা চায় না বাংলাদেশ। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের এক যৌথ সভায় বক্তব্য রাখেন তিনি। ঘোষণা দেন, দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। মানচিত্র লাগোয়া দুই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন মাত্রা পেরিয়ে দু দেশের কূটনীতি এখন শুধুই ঢাকা নয়াদিল্লি নয়, বরং প্রভাব বিস্তার করে কোনো কোনো ক্ষেত্রে আঞ্চলিক এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটেও। দুই দেশেই পুরনো নেতৃত্ব নতুন করে তাদের ক্ষমতা ফিরে পেয়েছেন। অতীতের সুসম্পর্কের ধারাবাহিকতায় কেমন যাবে আগামীর দিনগুলো, এমন বাস্তবতা থেকেই ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে আবারও নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হয়ে শুক্রবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্ষিপ্ত সফর হলেও এর ব্যাপ্তি যে অনেক তা স্পষ্ট হচ্ছে বিভিন্ন পরিসরের আলোচনায়। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদকও কথা বললেন দিল্লি সফর ইস্যুতে। সমস্যার সমাধান করব আলোচনার টেবিলে। আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। প্রতিবেশীর সঙ্গে অবিশ্বাসের যে বৈরী সম্পর্ক গড়েছিল বিএনপি, এতে ক্ষতি হয়েছে দেশের, অভিযোগ কাদেরের। সংশয় আর অবিশ্বাসের দেওয়াল তারা সৃষ্টি করেছে জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। দেশের স্বার্থ বিক্রি করে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছে না আওয়ামী লীগ স্মরণ করিয়ে দেন সাধারণ সম্পাদক। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। এছাড়া যৌথ সভায় 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10 দফা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। এই সমাবেশে 23 তারিখ বেলা 2:30টায় সোহরাওয়ার্দী উদ্যানে আমন্ত্রণ জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রীর দিল্লি ও বেজিং সফরে দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে প্রত্যাশা তিস্তা আন্দোলনের নেতাদের। তাদের মতে, তিস্তা নিয়ে নদীপাড়ের মানুষের দীর্ঘ সময়ের যে স্বপ্ন তা এই সফরের মধ্য দিয়ে পূর্ণতা পেতে পারে। একই সঙ্গে সংসদে এই প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভূ রাজনৈতিক বাধা ডিঙিয়ে নতুন প্রত্যাশার পালক যুক্ত করেছে বলেও মনে করেন তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, নির্বাচনের পর তিস্তা প্রকল্পের প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। আর নির্বাচনের ঠিক পরপরই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে হওয়া এক বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে চীন তৈরি আছে। সম্প্রতি সংসদে কুড়িগ্রাম 2 আসনের এমপি হামিদুল হক খন্দকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, চীনের কাছে তিস্তা মহাপরিকল্পনার জন্য ঋণ চাওয়া হয়েছে। আর চীন সরকারের নির্দেশনা মোতাবেক গত বছরের 27 আগস্ট ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সংশোধনের প্রস্তাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে বলছে সে আস্থাটা আমাদের আছে, কিন্তু এইটা যেন দীর্ঘায়িত না হয়। অধিকার কর্মীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি চীন থেকে ফিরে এসে আগামী শুকনো মৌসুমেই খুব দ্রুততার সঙ্গে এই তিস্তা মহাপরিকল্পনা কাজ
শুরু করবেন। গত বছরের 2 আগস্ট রংপুর জেলা স্কুল মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তার সরকার। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দুপুর সময় আরও থাকছে বিশ্বকাপের রোমাঞ্চকর গ্রুপ পর্বের পর এবার টাইগারদের সুপার 8-এর লড়াই। অ্যান্টিগায় কাল ভোরে প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া। ব্যাটারদের দায়িত্বশীল পারফরমেন্সের আশা। বিদেশি বিনিয়োগের জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মিলছে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। তবে বিশ্ববাজারে যাওয়ার আগে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। বৃহস্পতিবার বিএফটিআই আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন বক্তারা। স্বাধীনতার 53 বছরে নানা ঘাত পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে 5 দশকে যতটা এগিয়ে যাওয়ার গল্প তৈরি হওয়ার কথা, তাতে অনেকটা পিছিয়ে থাকার কথা বলছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট আয়োজিত বাংলাদেশের বাণিজ্য নীতির বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নির্দেশনা বিষয়ক এক সেমিনারে বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। এতে মূল প্রবন্ধে পিআরআই এর চেয়ারম্যান জায়দি সাত্তার বলেন, মেশিনারি যে আধুনিকায়ন না হলে বিশ্বায়নে পিছিয়ে পড়বে বাংলাদেশ। বাণিজ্য সম্প্রসারণে দরকার ব্যবসা বান্ধব নীতিমালা। মেড ইন বাংলাদেশ, সেল ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট। সো আমরা কোন পলিসিটা নিচ্ছি, সো দ্যাট ওই প্রিন্সিপালটা আই উইশ বাজেটে ওটা উল্লেখ থাকলে একটু ভালো হতো। সেমিনারে এনবিআর চেয়ারম্যান বলেন, অভ্যন্তরীণ বাজার যদি লাভজনক হয় তাহলে আপাতত রফতানি চিন্তা না করাই উত্তম। উন্নয়নশীল দেশে আগামীতে কাস্টমস আয় কমবে বলেও ইঙ্গিত দেন তিনি। ডোমেস্টিক মার্কেটে আমার যে মার্কেটটা আছে এবং সেটাকে আমি ক্যাটার করি, আমি যথেষ্ট লাভবান হচ্ছি, তখন আমি আর ওই চ্যালেঞ্জটা, বাইরের মার্কেটে ওই চ্যালেঞ্জগুলো নেব না। বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ এই মুহূর্তে 26টি দেশের সাথে এফটিএ নিয়ে কাজ করছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা থাকলেও সাড়া মিলছে না। ট্যারিফ পলিসির সাথে লজিস্টিক পলিসিও পরিবর্তন করার কথা জানান প্রতিমন্ত্রী। ভিয়েতনাম যেভাবে এফটিএ করে দেশকে অগ্রগতি করেছে, আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি, বাট সেই রকম আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না। তো আমাদের এফটিএর মাধ্যমে আমাদেরকে ট্রাই করতে হবে। সেমিনারে বক্তব্য শেষে সম্প্রতি এক কাস্টমস কর্মকর্তার ছেলের 15 লাখ টাকার কোরবানির ছাগল কেনার বিষয়ে জানতে চাইলে কোনো উত্তর দিতে চাননি এনবিআর চেয়ারম্যান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মালয়েশিয়া। সকালে সচিবালয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশেম। এ সময় বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ সম্ভাবনা ও নানা চ্যালেঞ্জ সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জুনায়েদ আহমেদ পলক গণমাধ্যমকে জানান, বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে ও বিনিয়োগ বাড়াতে চায়, কিন্তু দেশের নানা শুল্ক ও অশুল্ক বাধা, বাড়তি কর ও বাড়তি মূসক এই গতিকে স্লথ করে দিচ্ছে। এ বিষয়ে রাজস্ব বোর্ডের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। For further investment as well as to enhance our cooperation with Bangladesh. Volume in terms of the value of the investment thus far already reached almost 5 billion USD. And from time to time when we discuss, we face challenges, we always discuss with the Honorable Minister. Her Excellency হানজা বললেন যে মালয়েশিয়া থেকে রবি, আজিয়াটা এবং ই.কো এই দুটো কোম্পানির কিন্তু আমাদের টেলকো সেক্টরে প্রায় $5 বিলিয়ন উপরে বিনিয়োগ হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী চান যে আরও বিনিয়োগ আকর্ষণ করতে, আর তার জন্য আমরা আরও বিনিয়োগ বান্ধব, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে চাই। খেলার খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সুপার 8 মিশন। নতুন ভেন্যুতে টাইগারদের সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার সামর্থ্য সম্পর্কে জানা থাকলেও তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নাজবুল শান্তর দল। অন্যদিকে সুপার 8-এ কোয়ালিফাই করা বাংলাদেশকে মোটেই হালকাভাবে নিচ্ছে না অজিরা। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। নেদারল্যান্ডস ম্যাচের আগে নেক ব্রেস পরে মাঠে এসেছিলেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে আরও একবার সে নেক ব্রেস দিয়ে অনুশীলনে সাকিব। চলতি বিশ্বকাপে নতুন বলে শরীফুলেরই জুটি বাঁধার কথা ছিল তাসকিনের সঙ্গে, কিন্তু ইনজুরিতে দল থেকে ছিটকে যাওয়ার পর তানজিমের পারফরমেন্সে এখন ফিট হয়েও দলের বাইরে এই পেসার। তারপরও সুযোগ আসলে অজিদের বিপক্ষে মাঠে নামতে নিজেকে প্রস্তুত রাখছেন শরীফুল।
সুপার 8-এ কোয়ালিফাই করে তৃপ্ত না দল। ম্যাচের আগে অনুশীলনে ক্রিকেটারদের সিরিয়াসনেস দেখে তা স্পষ্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড পক্ষে কথা না বললেও সুপার 8-এও বড় দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে চায় বাংলাদেশ। Most of the teams top order struggling this tournament because the pitches are bit harder for the new ball. The fact is every team go into the game not knowing what the best score is, and then top 2-3 batters has to assess the condition, but then they have to assess by playing. So Shanto is such a good player for us and such a good important batsman, and I'm sure if the condition is good, he will come good this game. বাংলাদেশের পর কলেজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে আসে অস্ট্রেলিয়া। ঐচ্ছিক অনুশীলনে নেমেই মার্শ স্টয়নিস হাঁকাতে শুরু করলেন বড় বড় ছক্কা। I've got a lot of experience, a few young guys, and they're a good team, and there's a reason they've made the Super 8, so I look forward to the challenge. টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। সুপার 8-এর এই ম্যাচটা বাংলাদেশের একটা জবাব দেয়ারও। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে এবং জয় যদি সুপার 8 শুরু করতে পারে, নিশ্চিতভাবেই সেমির পথটা অনেকটাই সহজ হয়ে যাবে। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টি আর ঢলের পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জ, তলিয়ে গেছে হাসপাতাল, ঘরবাড়ি ছাড়া হাজার হাজার মানুষ, গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে বাসিন্দারা। 15 লাখের ছাগল কাণ্ডে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। 1 লাখ টাকা লগ্নি করা ইফাদের দায় নিতে রাজি নন রাজস্ব কর্মকর্তা। জাতীয় পরিচয়পত্রের মতিউর রহমান অন্য কেউ বলে দাবি। এবং গণমাধ্যমে আসা সম্পদের সব তথ্য সবই বৈধ, সিঙ্গাপুরে বসে দাবি করলেন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। 22 জুন দেশে ফিরে জবাব দেবেন সব ষড়যন্ত্রের। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইনাম, ধন্যবাদ আপনাকে। বিভাগীয় সময়ের আয়োজন নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।